মাগুরায় নির্বাচনী সংঘর্ষে নিহত 4, আহতে কমপক্ষে 20। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, 2 পুলিশ সহ আহত 8। সাম্প্রদায়িক উস্কানি ঠেকাতে কঠোর সরকার, বলছে আওয়ামী লীগ। ব্যর্থতার দায় সরকারকে দিচ্ছে বিএনপি। সম্প্রীতি বজায় রাখার আহ্বান। সারা দেশে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কৈলাসে গেলেন দেবী। করোনা, অসম্প্রীতি সহ সব অসুরের বিনাশের আশা ভক্তদের। শতাধিক জনপ্রতিনিধির দুর্নীতির অভিযোগ দুদকে। বেশিরভাগ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির অর্থ আত্মসাৎ সংক্রান্ত। চলছে যাচাই। নিত্যপণ্যের দাম বাড়ছেই, জীবন চালাতে হিমশিম নিম্ন মধ্যবিত্ত। একদিনের আয় দিয়ে 10 কেজি চাল কেনা সম্ভব, দাবি কৃষিমন্ত্রীর। মারা গেছেন ছুরিকাঘাতে আহত ব্রিটিশ এমপি ডেভিড। আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণে নিহত 37। নভেম্বরে দ্বার খুলছে ভারত ও অস্ট্রেলিয়া। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চতুর্থ শিরোপা চেন্নাই সুপার কিংসের। সাকিবদের কলকাতা নাইট রাইডার্সকে 27 রানে পরাজিত করল ধোনির দল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। মাগুরা থেকে রাশেদ খানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশ এলাকাবাসী জানায়, আগামী 11 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জগদল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হন। নিহতরা হলেন জগদল ইউনিয়নের সবুর মোল্লা, কবির হোসেন, রহমান মোল্লা ও ইমরান হোসেন। আহত হন কমপক্ষে 20 জন। এ ঘটনায় 2 পক্ষই একে অন্যকে দোষারোপ করেছে। আহতদের মাগুরা 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে বিকেলে মাগুরা সদর থানার জগদল ইউনিয়ন থেকে কিছু আহত অবস্থায় আমাদের এখানে আসছিল। তাদের অবস্থা সংকটপূর্ণ হতে আমরা বেশ কিছু লোককে এখান থেকে রেফার করতে হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আমাদের ওখানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, যেন পরবর্তী সময় কোনো ধরনের আর কোনো কিছু না ঘটে, এবং যারাই অন্যায়ের সাথে জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের জেলা পুলিশ সচেষ্ট হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সহ 8 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে এই ঘটনা ঘটে। পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বাড়িতে নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির সভা হওয়ার কথা। এর জেরে শুক্রবার সন্ধ্যায় 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে যে কোনো ইন্ধন কঠোরভাবে মোকাবেলা করবে সরকার। শুক্রবার বিকেলে মিন্টু রোডের বাসায় সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার জন্য স্থানীয় সরকারের সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের নির্দেশও দেন তিনি। অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, দেশের উন্নয়ন চায় না, তারাই এসব ঘটাচ্ছে। আন্দোলনের ডাক দিলে মানুষ মাঠে যায় না। ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগানোর জন্য এই ঘটনাটার পিছনে ইন্ধন যোগাইছে। বিদেশি ইন্ধনের সাথে তো দেশীয় ইন্ধন সংযুক্ত হইতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বারবারে মোকাবিলা করেছে। আগামী দিন ইনশাআল্লাহ মোকাবিলা করার জন্য শক্তি সমর্থ এই সরকারের আছে ইনশাআল্লাহ।
ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন খোয়াব তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রাজপথে এমন কোনো সফলতা বা সক্ষমতা তারা দেখাতে পারেনি যে আমাদের দুঃস্বপ্ন দেখতে হবে এই ভেবে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, বরং দুঃস্বপ্ন তারাই দেখছে ষড়যন্ত্র করে ক্ষমতা যাওয়ায় বিএনপির যে রঙিন খোয়াব তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিভিন্ন সংকট জিইয়ে রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একথা বলেন। আপনার যে সংকটগুলো সেগুলোকে দৃষ্টি জনগণের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে। এই ধরনের আপনার ঘটনাগুলোর মধ্য দিয়ে যা কখনোই অনুপ্রেরিত নয়। আমরা গতকালও এই ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছি, আমরা এটা নিন্দা জানিয়েছি। আমরা দাবি করছি যে অবিলম্বে এদেরকে চিহ্নিত করা হোক সঠিকভাবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। কুমিল্লার ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই ঘটনা সরকারের চরম ব্যর্থতার পরিচয় দেয়। বলেন, সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে, লোক দেখানো ধরপাকড় করে লাভ নেই। এ ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিত। শুক্রবার কুমিল্লায় নানুয়া দিঘিরপাড় এলাকায় ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপের সামনে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন তোলেন, এত পুলিশের মাঝে কিভাবে এই ঘটনা ঘটে? বলেন, লোক দেখানো বিচার করে কোনো লাভ হবে না, জনগণকে সঙ্গে নিয়ে 15 দিনের মধ্যে এর সুরাহা করা উচিত। ইসলামের কোথায়ও অন্য ধর্মাবলম্বীর গায়ে হাত দেওয়ার, তার পূজা মণ্ডপ ভাঙার অধিকার নাই। এটা ভুল কাজ, আমরা যেন কেউ আর না করি। এবারে শারদীয় দুর্গাপূজার খবর। বিজয়া দশমীতে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। বিহিত পূজা, অঞ্জলি, দর্পণে প্রতীকী দেবী বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গার শুভ শক্তির কাছে পরাজিত হয়েছিল অশুভ শক্তি। এবার নিজের মধ্যে বসবাসকারী সকল অশুভ অকল্যাণকে বধ করতে দেবীর কাছে প্রার্থনা করেছেন ভক্তরা। সুকন্যা আমিরকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। 5 দিনব্যাপী মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা শেষে বিজয়া দশমীতে কৈলাসে গেলেন দেবী দুর্গা। দেবীকে বিদায় জানাতে ভক্তদের আয়োজন আর প্রত্যাশার কমতি নেই। রাজধানীর প্রায় সব পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনে সনাতন ধর্মাবলম্বীদের স্রোত সদরঘাটের ওয়াইজ ঘাটে। মা দুর্গা আমাদের শান্তি কামনা করে ভরপুরভাবে আমাদের ফসল দিয়ে আমাদের রোগবালা পরিপূর্ণভাবে মুছে দিয়ে শান্তির আবাস দিয়ে আমাদের চলে গেছে। করোনা নিয়ে দুর্গা মা যাবে, আবার সামনে বছর আমাদের জন্য সুস্থ জীবন নিয়ে আসবে। সবাই যেন আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে থাকতে পারি, এই সবার কাছে প্রত্যাশা। করোনা সহ সকল অসুর বিনাশের বার্তা নিয়ে ধরা এসে আবার ফিরে গেলেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে পৃথিবী ভরে উঠবে সুখ, সমৃদ্ধি ও শান্তিতে, বিনাশ হবে সকল অশান্তির, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আনন্দের পাশাপাশি দেবীর বিদায়ে বিষাদের সুর বাজে ভক্তদের মনে। বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের পর সেই জলে শান্তি খোঁজেন ভক্তরা। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে পুনরুৎপাদন করব, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আমরা পুনর্বিন্যাস করব। প্রতিমা বিসর্জনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও ছিল সতর্ক। আইন শৃঙ্খলা খুবই সুন্দর আছে। এখানে আমাদের রোডে ফোর্স দেওয়া আছে, রুফটপে ফোর্স দেওয়া আছে, মোবাইল পার্টি আছে এবং ওই ওয়াইজ ঘাটে আমাদের যাতে ডিসিপ্লিন হয়েতে ওনারা প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। রাজধানীর পাশাপাশি সারা দেশের প্রতিমা বিসর্জনে দেবীকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দুর্গাকে বিদায়ের আগে দেবীর পায়ে সিঁদুর দিয়ে ক্ষণিকের আনন্দ ভাগ করে নেন ভক্তরা। এবার দেবী ঘোড়ায় চড়ে এসেছিলেন আর ফিরেছেন দোলায় চড়ে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
বিজয়া দশমীতে নানা আয়োজনে মেতে ওঠে কলকাতাবাসীও। এবার পূজার প্রার্থনায় করোনা মহামারী অবসান সহ মানব কল্যাণ কামনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। কলকাতা থেকে পুজো আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। সনাতন ধর্মের সবচেয়ে বড় রীতি বিজয়া দশমী। এই দিনে দেবী দুর্গা অর্থাৎ উমা বাপের বাড়ি থেকে গঙ্গাপথ ধরে ফিরে যান কৈলাসে অর্থাৎ স্বামীগৃহে। পুরাণ মতে মহালয়া থেকে সূচনা হয় দেবী পক্ষের। ওই সময় কৈলাস ছেড়ে উমার আগমন ঘটে মর্তলোকে অর্থাৎ বাপের বাড়িতে। 9 দিন পর আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে স্বামীগৃহ কৈলাসে পাড়ি দেন দেবী দুর্গা। তাই দশমীর দিন হিন্দু নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। দেবী দুর্গার কাছে বাংলার নারীদের আবেদন, তুমি যেমন শাঁখা সিঁদুর নিয়ে সংসার করছো মা, আমরাও যেন স্বামীর সাথে সুখে সংসার করতে পারি। প্যান্ডামিক সিচুয়েশনটা কেটে যাক, কোভিড মুক্ত হোক, মা পরের বার খুব ভালো করে আসুক, আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অপরদিকে এতদিন বাড়িতে থাকার পর বিদায় বেলায় উমার মন থাকে ভারাক্রান্ত। বাড়ির মেয়ে যাতে চোখের পানি ফেলে বিদায় না নেয়, সে কারণেই আনন্দের মধ্য দিয়ে গঙ্গার দিকে এগিয়ে চলেন হিন্দুরা। সনাতন রীতি অনুযায়ী গঙ্গাপথই হলো স্বর্গের পথ। ওই গঙ্গাপথ ধরেই কৈলাসে যান দেবী দুর্গা। তাই গঙ্গায় যখন প্রতিমা নিরঞ্জন হচ্ছে, তখন বিষণ্ণ মন একটাই আবদার, আবার এসো মা, তোমার পথ ছেয়ে থাকবো আমরা। কপালে করজোড় আর ঢাকের বাদ্যি তখন জানান দিচ্ছে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা। কপালে করজোড় আর ঢাকের বাদ্যি তখন জানান দিচ্ছে শেষ হলো সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। টানা 2 দিন ধরে চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। শরীরের তাপমাত্রা কমেছে, ডায়াবেটিসও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে কোভিড পরবর্তী জটিলতা ছাড়াও আর্থ্রাইটিস, কিডনি, লিভার, দাঁত ও রোগের নানা ধরনের রোগে ভুগছেন। এর আগে শারীরিক অবস্থার ফলো আপ করতে মঙ্গলবার বিকেলে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বিবেচনায় শেষ পর্যন্ত তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। নিরপেক্ষ নির্বাচন আদায়ে সরকারের আচরণ বিএনপিকে আন্দোলনে নামতে বাধ্য করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। বলছেন, আন্দোলন ঠেকাতে সরকার শীর্ষ নেতাদের মামলা দ্রুত নিষ্পত্তির কৌশল আনছে। এই মুহূর্তে জোট রাজনীতি কার্যকর নয় বলে সরকার বিরোধী সব দলকে যুগপৎ আন্দোলনের ছকে দল সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। গেল 1 মাসে দফায় দফায় নেতাকর্মীদের সঙ্গে লাগাতার রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর থেকেই মাঠে ময়দানে কিংবা ঘরোয়া অনুষ্ঠানে সুযোগ পেলেই সরকার হটানোর আন্দোলনে নামার কথা বলে হুঁশিয়ারি দেয়া শুরু করেন বিএনপি নেতারা। তারা বলছেন, আইনি বাধায় খালেদা জিয়া এবং তারেক রহমান আন্দোলন ও নির্বাচনে সশরীরে থাকতে পারছেন না। এটা জেনে বুঝেই আওয়ামী লীগের সঙ্গে এবারের খেলার মাঠ সাজাচ্ছেন তারা। আন্দোলন করতে তো বর্তমান সরকার আমাদেরকে বাধ্য করছে। আওয়ামী লীগের মতো আগুন দেওয়া, সাপের মতো মানুষ পিটিয়ে মারা বা অন্যান্য এ সমস্ত আমরা বিএনপি এগুলো বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান একটা পরিস্থিতির শিকার। যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার মনোকাঙ্ক্ষা উপলব্ধি করেই আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা নমিনেশন দিবেন। তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? এই প্রশ্নটা অত্যন্ত শিশুসুলভ প্রশ্ন। বিএনপির সংসদীয় কমিটি ঠিক করবে যে সরকারের নেতৃত্ব কে দেবে। আজকের জামাতে অনেক গুণী এবং ভালো মানুষ আছে। জামাতকে বিএনপি এখনো এই চোখেই দেখে, কিন্তু রাজাকারের দল এই ভার তারা আর নেবেন না। 71 সালের জামাত এবং 2021 সালের জামাত, দ্যার ইজ এ ডিফারেন্স। বর্তমানে জামাত আমি মনে করি কিছু আধুনিক লোক, শিক্ষিত লোক এর মধ্যে আছে, যে নাই তো তা তো না। কিন্তু ওই যে বদনাম জামাত মানে একটা খারাপ দল, অ্যান্টি লিবারেশন পার্টি। জোটবদ্ধ আন্দোলন ও নির্বাচন প্রক্রিয়ায় যৌথ অংশগ্রহণ, কোনোটিতেই এখন আর কোনো বিশ্বাস নেই বিএনপির। আন্দোলনের তীব্রতা যখনই বাড়বে তখনই হামলা মামলার এবং মামলা যেগুলো আছে সেগুলো দ্রুত শেষ করে সাজা দেবার প্রক্রিয়াও তত দ্রুত এগুবে। সকল জোটের রাজনীতি কিন্তু এখন অকার্যকর। প্রত্যেকেই যদি দল গুছায় তাহলে জোট থাকুক আর না থাকুক, যুগপৎ আন্দোলন কিন্তু বেগবান হবে।
2014 ও 2018 সালের নির্বাচন থেকে প্রাপ্ত শিক্ষা এবার কাজে লাগাতে চাইছে বিএনপি, এমনও মন্তব্য নেতাদের। বলা যায় নির্বাচন হোক। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বর্তমান পদ ছাত্র দলের সাধারণ সম্পাদক, কিন্তু পেয়েছেন ইউপি নির্বাচনে নৌকার টিকিট। ইউপি নির্বাচনে বেশ কিছু ইউনিয়নে বিএনপি জামাত নেতা সরকারি অর্থ আত্মসাৎ মামলার আসামি সহ বিতর্কিত ব্যক্তি দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে মনোনয়ন বোর্ডের সদস্যরা বলছেন অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন বাতিল করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আশরাফুল হক ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক, অথচ তিনিই পেলেন দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন। দ্বিতীয় ধাপে 8 বিভাগে 848টি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। স্থানীয় মনোনয়ন বোর্ডের টানা 6 দিনের সভায় এই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। চুল চেরা বিচার বিশ্লেষণ করে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলেও বেশ কিছু ইউনিয়নে বিএনপি জামাত নেতা, রাজাকার সন্তান, সরকারি অর্থ আত্মসাৎ মামলা আসামি সহ বিতর্কিত ব্যক্তিরা দলীয় মনোনয়ন পেয়েছেন। বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরাই এসব মনোনয়নের সমালোচনা করছেন। কোনো অভিযোগ পেলে কঠোরভাবে তদন্ত করা হবে, অভিযোগ প্রমাণ হলেই মনোনয়ন বাতিল, এমনটাই বললেন মনোনয়ন বোর্ডের এই সদস্য। এটি গীতা, বাইবেল বা কোরআন শরীফ নয় যে এটি পরিবর্তনযোগ্য নয়। কাজে এরকম যদি কোনো অভিযোগ আসে, যেমন গতকালকেও আমরা প্রায় 3-4টা পরিবর্তন করেছি অভিযোগের ভিত্তিতে, কাজে অভিযোগগুলিকে কিন্তু কঠিনভাবে আমলে নেওয়া হচ্ছে এবং সে আমলে নিয়ে কিন্তু সেগুলি সংশোধন করা হচ্ছে। তৃণমূলে যারা এসব বিতর্কিতদের নাম পাঠিয়েছে তাদেরকেও ব্যবস্থা নেওয়া হবে। যারা বিতর্কিত নামগুলি পাঠান বা বিএনপি জামাত সংশ্লিষ্টতা যাদের রয়েছে তাদের যে নামগুলি পাঠান, যারা পাঠান এর সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকেন তাদেরকেও জবাবদিহির মধ্যে নিয়ে আসা উচিত। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবার করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ, থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকায়। দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমেছে। 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 9 জন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 396 জন। এর আগে গেল 22 ফেব্রুয়ারি 366 জনের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে দৈনিক শনাক্ত 8 মাস পর সর্বনিম্ন দেখল দেশ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে মোট 15,64,881 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 27,746 জনের। একদিনে মোট 18,980টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 2.9%, যা এখন পর্যন্ত সবচেয়ে কম। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্রিটিশ ক্ষমতাসীন দলের এমপি স্যার ডেভিড অ্যামেস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ছুরিসহ এক ব্যক্তিকে আটক করেছে এসেক্স পুলিশ। শুক্রবার তার নিজ সংসদীয় আসনে এক সভায় এই ঘটনার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে পার্শ্ববর্তী এক হাসপাতালে নেওয়া হয়। এর পরপরই তার মৃত্যুর খবর পাওয়া যায়। বিবিসির খবরে বলা হয়েছে পার্লামেন্ট সদস্যকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে ওই দুর্বৃত্ত। এসেক্স পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত আটক ব্যক্তি ছাড়া অন্য কাউকে সন্দেহ করছেন না তারা। 1983 সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে 1997 সাল থেকে সাউথ অ্যান্ড ওয়েস্ট থেকে নির্বাচন করছেন। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। সারা দেশের শতাধিক জনপ্রতিনিধির দুর্নীতির অভিযোগ দুদক কমিশনে সরাসরি ও হটলাইনের মাধ্যমে জমা রয়েছে। অভিযোগের বেশিরভাগই করোনাকালে সরকারের দেয়া ত্রাণ ও নগদ অর্থ সহায়তা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির অর্থ আত্মসাৎ সংক্রান্ত।
দুদক কমিশনার জানান, জনপ্রতিনিধিরা প্রকৃত দুস্থদের বঞ্চিত করে সরকারি ত্রাণ ও অর্থ আত্মসাৎ করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়ে দুদক যাচাই বাছাই করে কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হবে। করোনাকালীন ও বিভিন্ন সময়ে কমিশনে জমা হওয়া অভিযোগের প্রেক্ষিতে 94 জনপ্রতিনিধির অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক। এর মধ্যে ইউপি চেয়ারম্যান 30 জন ও মেম্বার 64 জন। কমিশনের যাচাই বাছাই কমিটি কর্তৃক এটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। বিষয়টি কমিশনের উপস্থাপন করার পরে কি ব্যবস্থা নেওয়া হবে আমরা সেই সিদ্ধান্ত নেব এবং সেইভাবে আমরা অগ্রসর হব। চট্টগ্রামের মোহাম্মদপুরের নিজ ঘর থেকে মা ও 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সোহেল রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে 999-এ ফোন পেয়ে মোহাম্মদপুর ইসমাইল কলোনির ওই বাসায় যায় তারা। পরে ঘরের দরজা ভেঙে মা সুমিতা খাতুন, মেয়ে মুন ও ছেলে সানের মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে 2 জনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ছিল, বাকি একজনের মৃতদেহ বিছানায় পড়েছিল। তবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় ব্যবসায়ী মোস্তফা সওদাগরের নিজ ঘর থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 3টা ডেড বডি দেখলাম ওখানে, একটা বড় ছেলের, একটা ছোট ছেলের এবং তাদের মায়ের। পুলিশ এসে ভিতর থেকে ঘর তালাবদ্ধ পায় এবং আশেপাশের লোকজন সহ তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বাহির থেকে ভিতরে প্রবেশের কোনো রকম ব্যবস্থা নাই। সেক্ষেত্রে এখন পর্যন্ত মনে হচ্ছে যে সুমিতা আত্মহত্যা করেছে। সুমিতার যে স্বামী তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদ করার জন্য, জিজ্ঞাসাবাদ চলছে। সারা দেশের মিটার গেজ লাইনকে ডাবল লাইন ও ব্রড গেজ লাইনে উন্নীত করা হবে। নেত্রকোনা বড় স্টেশন প্ল্যাটফর্ম আধুনিকায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। লাইন আছে সেগুলো সমস্ত ব্রডগেজ হবে। যেহেতু বহরমপুর পর্যন্ত আমাদের রেল অলরেডি আছে, তাহলে মেহেরগঞ্জ তারপরে সুনামগঞ্জ পর্যন্ত পরিচিত হবে, সেই পরিকল্পনা রেল মন্ত্রণালয়ে আছে। ইতিমধ্যেই ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত সেখানে কিন্তু রেল নাই, সেইটাই সম্প্রসারণের জন্য ইতিমধ্যে আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং ডিটেল ডিজাইনের কাজ চলমান আছে। বাল্যবিয়ে প্রতিরোধে আইন আরও কঠোর করার আহ্বান জানালেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বলেন, মেয়েদের বোঝা মনে না করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এর ফলে বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব হবে। রাজধানীর এফডিসিতে বাল্যবিয়ে নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিভাইড ফর ডেমোক্রেসি সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বাল্যবিয়ে প্রতিরোধে দৃশ্যমান শাস্তির সুপারিশ করেন। ছায়া বিতর্কে বেসরকারি দল শহীদ পুলিশ স্মৃতি কলেজকে হারিয়ে জয়ী হয় সরকারি দল ঢাকা সিটি কলেজ। আমরা যেন এই নিরাপত্তার বিষয়টার দিকে দৃষ্টি রাখি। আমরা সরকার দলের কাছেও আহ্বান করব যে যেন একটি মেয়ে নিরাপদে বেড়ে উঠতে পারে, একটি মেয়ে যেন তার নিরাপদে তার শিক্ষা জীবন শেষ করতে পারে এবং তার নিজের পায়ে দাঁড়াতে পারে। রাজধানীর উত্তরা মডেল টাউন আবাসিক এলাকার কয়েকটি সেক্টরে চলছে রাস্তা উন্নয়নের খোঁড়াখুঁড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কাজ শিডিউল মাফিক করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে উন্নয়ন কাজে যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট ঠিকাদার এবং ডিএনসিসির প্রকৌশল বিভাগকে নির্দেশ দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। রাস্তায় জলাবদ্ধতা আর খানাখন্দ। উত্তরাবাসীর এমন ভোগান্তি দূর করতে আইডিআরএস প্রকল্পের অধীন উত্তরা মডেল টাউন 9, 10, 11, 12 ও 13 নম্বর সেক্টরে গভীর ড্রেন নির্মাণ ও রাস্তা মেরামত প্রকল্প হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির 4টি প্যাকেজে এর দরপত্রে 45 কোটি টাকা ব্যয়ে চলা এই কাজের ধীরগতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। ধীরগতি, অত্যন্ত ধীরগতি। আমার বাসা এখানে সামনে, এটুকু 6 দিনে এতটুকু কেটে গেছে, 6 দিনে এটুকু কেটে গেছে। আমি নিজেও আজকে এখান থেকে মোটরসাইকেল নিয়ে পড়ে গেছি, আমার তো কিছু করার নাই। যে গতি, এই গতি থেকে অন্তত 6 মাস লাগবে শুধু কাটতেই। এইভাবে খুঁড়ে কতদিন রাখবে? যেমন 1 সপ্তাহ আগে খুঁড়ছে ওই দিকেরটা, তো সেটা এখনো মাটি বা কিছু করার কোনো কাজ নাই। তো অবশ্যই ওই সাইড যদি এরকম হয়, এই সাইডও 8-10 দিন এইভাবে এমনি থাকবে।
এছাড়া উন্নয়ন কাজের ফলে বিভিন্ন সেবা সংস্থার বাসাবাড়ির সংযোগ লাইন বিচ্ছিন্ন হলে তা মেরামত না করার অভিযোগও রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। এই যে গ্যাসের লাইন ছিটে গেছিল, ওই 3 নম্বর হাউসের বেড়ার টাকা দিছে, যার যে টাকা দিয়া সবাই ঠিক করতেছে। এদিকে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি দূর করতে ঠিকাদার শিডিউল মাফিক এবং দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন ডিএনসিসি মেয়র। যে ঠিকাদারাই কাজ করবেন না কেন, অবশ্যই তাদেরকে সর্বোচ্চকে প্রায়োরিটি দিতে হবে, যে নগরবাসীর ভোগান্তির যেন কম হয়। যে কোনো একটি রাস্তা করতে গেলে কিন্তু ভোগান্তি হবেই, কিন্তু যতটুকু সহনীয় অবস্থায় রাখা যায় এটি দেখতে হবে। টেকসই রাস্তা ও ড্রেন নির্মাণে সিটি কর্পোরেশনের আরও তদারকির প্রয়োজন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নিম্ন মধ্য আয়ের মানুষের আয় আগের মতো থাকলেও রীতিমতো পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। তাই দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে ভালো নেই সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বেড়েছে আটা, চিনি, আলুসহ প্রায় সব রকম নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষ আমিষের চাহিদা পূরণে যে মুরগি ও ডিম খান তার দামও বেড়েছে অস্বাভাবিক হারে। সাধারণ ক্রেতারা বলছেন বাজার থেকে পণ্য কেনা কষ্টসাধ্য হয়ে উঠছে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। মানুষের আয়ের যে অবস্থা তার সাথে কোনোই মিল নেই বাজার দরের। রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহের বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আরিফ। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন, একটু কম দামে যদি পাওয়া যায় নিত্যপণ্য। বলছেন বাজারের এমন উত্তাপ টের পাচ্ছেন হারে হারেই। বাজার করাটা এবং কি চলাফেরা বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কাঁচা সবজির দোকানে দাম কম শুধু পেঁপে আর পটলের, কিন্তু একই সবজি ঘুরে ফিরে আর কতই খাওয়া যায়। অন্য প্রায় সব সবজির দামই 50 টাকার উপরে। বেগুন 60 টাকা পিস কিনলাম, সিম কিনলাম 100 টাকা কেজি, মরিচ কিনলাম 160 টাকা কেজি। তারাই করতে পারে যাদের টাকা আছে, আর তাছাড়া গরিব বাঁচতে পারবে না। বাজেট অনুযায়ী সংসারটাতে আমাদের চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। গত কিছুদিন ধরে স্থিতিশীল ছিল আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি 5 কেজি আলুর দাম বেড়েছে 10 টাকা। আদা রসুনের দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। চায়না রসুন দাম বাড়ছে 30 টাকা কেজিতে, 80 টাকা বিক্রি করছে, এখন বিক্রি করতেছে 110 টাকা। আয় তো সীমিত, আর বাজার মূল্য তো যে হারে বাড়তেছে তাতে তো সমস্যা। এরই মধ্যে পেঁয়াজ ও চিনি আমদানিতে শুল্ক কমিয়েছে এনবিআর। মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে এই দুই পণ্যের দাম। তবে একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মুরগি ও ডিমের দাম। গরিব মানুষ আমিষের চাহিদা পূরণে যে ব্রয়লার মুরগি খান, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 10 টাকা। সোনালী এই সপ্তাহ বাড়ছে 40 টাকা, আর ব্রয়লার বাড়ছে এই সপ্তাহ 30 টাকা। ক্রেতারা আমগুলো চিল্লে করা। তবে আসার কথা, চালের দাম নতুন করে আর বাড়েনি। মিনিকেট হলে আমরা 58 থেকে 60 টাকা, 28, 48, 50 টাকা, নারিশ চাল 68, 70 টাকা, পোলাও চাল 85, 90 টাকা। বাজারে ইলিশ বিক্রি বন্ধ থাকায় চাপ পড়েছে অন্য মাছের দামে। কোনোটা 50 টাকা, কোনোটা 80 টাকা, কোনোটা 100 টাকা বেশি এই সপ্তাহে গত সপ্তাহের তুলনায়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন খাদ্যের দামের বিষয়টি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। খাদ্যের আন্তর্জাতিক বাজার মূল্য স্থানীয় বাজারের উপর প্রভাব বিস্তার করে। খাদ্যের জন্য দেশে এখন আর হাহাকার নেই, খাদ্যের সংকট নেই, তবে খাবারের দাম একটু বেশি। শুক্রবার রাজধানীর খামার বাড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি রবার্ট ডি সিমসন। কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে একজন শ্রমিক কিংবা রিকশাওয়ালা একদিনের আয় দিয়ে 10 থেকে 12 কেজি চাল কিনতে পারেন। ক্ষুধা ও অপুষ্টি নিরসনে প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। 2021 সালে বিশ্ব ক্ষুধা সূচকে 116টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 76তম। এবারের সূচকে 92তম অবস্থানে রয়েছে পাকিস্তান। ভারতের অবস্থান 101তম। সূচকে বাংলাদেশ ও নেপাল সম অবস্থানে রয়েছে, তবে মিয়ানমারের অবস্থান 71তম। 2020 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 107টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 75তম। 2019 সালে 88তম এবং 2018 সালে 86তম ছিল।
এর প্রতিবেদনে বলা হয় 2012 সাল থেকে বাংলাদেশ GHI স্কোরে দারুণ অগ্রগতি করেছে। 2012 সালে বাংলাদেশের স্কোর গুরুতর পর্যায় হিসেবে বিবেচিত 28.6 পয়েন্ট ছিল। সেখান থেকে 2021 সালে স্কোর সহনীয় পর্যায় হিসেবে বিবেচিত 19.1 পয়েন্টে নেমে এসেছে। এর অর্থ বাংলাদেশে মাঝারি মানের ক্ষুধা রয়েছে। 100 পয়েন্টের ভিত্তিতে প্রতিটি দেশের স্কোর হিসাব করে বিশ্ব ক্ষুধার সূচক প্রকাশ করে থাকে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পর। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। দেশের মতো ইউরোপের বিভিন্ন দেশে হয়েছে মহা দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে বেজেছে ডাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনি। নানান আয়োজনে এবার দুর্গোৎসবের আয়োজনে মেতে ওঠেন জার্মান, সুইজারল্যান্ডে, অস্ট্রেলিয়া সহ প্রবাসী বাঙালিরা। প্রবাস প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মা দুর্গা দেবী এবার ধরণীতে এসেছিলেন ঘোড়ায় চড়ে। তাকে বরণ করা ধুম পড়ে যায় বাংলার আনাচে কানাচে, যার ছোঁয়া লাগে প্রবাস জীবনেও। ঢাকের তালে সৃষ্টির আরাধনায় মেতে ওঠে প্রবাসী ভক্তরা। জার্মানির ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, কোলন ও মিউনিখে অস্থায়ী পূজা মণ্ডপে পূজার শেষ দিনে মেতে ওঠে প্রবাসী বাঙালিরা। এছাড়া সাংস্কৃতিক পর্বে ছিল আবৃত্তি, গান আর নাচের আয়োজন। পূজায় আসা ভক্তরা তাদের অনুভূতি তুলে ধরেন। অনেক ভালো লাগছে, একসাথে নিচে অনেক বাঙালিরা একসাথে পুজো উদযাপন করছি। For me it's really a blessing to have the chance here in Munich to celebrate. করোনা মহামারী খানিকটা কমতে থাকায় এবার সুইজারল্যান্ডের জুরিখে প্রবাসী বাঙালিরা নানা উৎসাহ উদ্দীপনায় আয়োজন করে এবারের দুর্গোৎসব। সুইজারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব ধর্মের মানুষ এই উৎসবে অংশ নেন। আমি এই আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান করে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। অস্ট্রিয়াতেও 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপন করেছে স্থানীয় সনাতন হিন্দুরাও। ভিয়েনা দুর্গাপূজা সমিতির উদ্যোগে আয়োজিত পূজায় বিপুল সংখ্যক হিন্দু অনুসারীরা উপস্থিত ছিলেন। লাস্ট ইয়ার আমাদের করোনার জন্য এই মন্দিরে পুজো হয়নি, এই বছর আমরা খুবই লাকি যে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। সব মিলিয়ে প্রবাসী পূজা মণ্ডপগুলো পরিণত হয়েছিল একখণ্ড বাঙালি আঙ্গিনায়। এবার পূজার প্রার্থনায় করোনা মহামারী অবসান সহ মানব কল্যাণ কামনা করেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের এক শিয়া মসজিদে আবারও ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 37 জন নিহত ও অন্তত 70 জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ চলাকালে দেশটির কান্দাহার শহরের ইমান বারগাহ শিয়া মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী বোমা হামলা। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবারের সহিংসতা নিহতের স্মরণে শুক্রবার জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে। দেশটির সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বৃহস্পতিবার বৈরুত জাস্টিস প্যালেসের সামনে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভের গোলাগুলিতে 6 জন নিহত হয়। আহত হন অন্তত 32 জন। জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। করোনা সংক্রমণ কমতে থাকায় বিদেশি ভ্রমণকারীদের জন্য আবারও দ্বার খুলে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। চার্টার্ড বিমানে করে যাওয়া ভ্রমণকারীদের শুক্রবার থেকেই ভিসা দিয়েছে ভারত। আগামী 15 নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদের ভিসা দেওয়া শুরু হবে। চলতি মাসের শুরুতে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেয় দিল্লি। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের ভ্রমণের জন্য নিজেদের সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি। 21 মাস বন্ধ থাকার পর আগামী 19 অক্টোবর সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুরও। খেলার খবর।
5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে 42 রানে হেরে গেছে বাংলাদেশ। এ দল লঙ্কার যুবাদের দেয়া 229 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 186 রানে গুটিয়ে গেছে টাইগার যুবারা। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে পাথিরাজার 67 রানের পর ডি সিলভার 29 রানে ভর করে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 228 রান করে লঙ্কান যুবারা। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এ দল উইকেটের এক প্রান্ত আগলে একাই লড়াই করে যান আইস মোল্লা, তবে শেষ পর্যন্ত দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। 42 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কান যুবারা। কলকাতাকে হতাশ করে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। সংযুক্ত আরব আমিরাতে সাকিবদের 27 রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। অথচ 193 রানের লক্ষ্যে খেলতে নামা কলকাতার উড়ন্ত সূচনায় জয় দেখছিলেন অনেকেই। দুই ওপেনারের ঝড়ে এমনটা ভাবা বিলাসিতা ছিল না, কিন্তু শুভমান গিল ও ভেঙ্কটেশ আয়ারের বিদায়ের পর মোমেন্টাম হাত ফসকে চলে যায় কলকাতার। 91 রানে আয়ার ফেরেন 50 রানে। শার্দুল ঠাকুরের বলে ফেরার আগে 5-4 ও 3-6 চেন্নাইকে শাসন করেছেন, কিন্তু প্রথম উইকেট পতনের পরে যেন মড়ক লাগে দলের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত 9 উইকেটে কলকাতা করতে পারে 165 রান। নিউজ 24 সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। মাগুরায় নির্বাচনী সংঘর্ষে নিহত 4, আহতে কমপক্ষে 20। কিশোরগঞ্জের পাকুন্দিয়া আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, 2 পুলিশ সহ আহত 8। সাম্প্রদায়িক উস্কানি ঠেকাতে কঠোর সরকার, বলছে আওয়ামী লীগ। ব্যর্থতার দায় সরকারকে দিচ্ছে বিএনপি। সম্প্রীতি বজায় রাখার আহ্বান। সারা দেশে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কৈলাসে গেলেন দেবী। করোনা, অসম্প্রীতি সহ সব অসুরের বিনাশের আশা ভক্তদের। শতাধিক জনপ্রতিনিধির দুর্নীতির অভিযোগ দুদকে। বেশিরভাগ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির অর্থ আত্মসাৎ সংক্রান্ত চলছে যাচাই। নিত্যপণ্যের দাম বাড়ছে, জীবন চালাতে হিমশিম নিম্ন মধ্যবিত্ত। একদিনের আয় দিয়ে 10 কেজি চাল কেনা সম্ভব, দাবি কৃষিমন্ত্রীর। মারা গেছেন ছুরিকাঘাতে আহত ব্রিটিশ এমপি ডেভিড। আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত 37। নভেম্বরে দ্বার খুলছে ভারত ও অস্ট্রেলিয়ার। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চতুর্থ শিরোপা চেন্নাই সুপার কিংসে। সাকিবদের কলকাতা নাইট রাইডার্সকে 27 রানে পরাজিত করল ধোনির দল। এখন এই পর্যন্ত, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।